আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিএনপির মহাসচিব এবং সামনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি বক্তব্য নিয়ে প্রায় সমস্ত গণমাধ্যমগুলো ফটোকার্ড তৈরি করেছে। সেটি হলো, তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছিলেন এবং সেই বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি অশ্রু সজল নয়নে, অশ্রুসিক্ত নয়নে বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ হি ওয়াজ ক্রাইং অর উইপিং। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন অথবা জোরে জোরে কাঁদছিলেন। এটি সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। জনাব ফখরুল দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে আছেন, একজন নিপাট ভদ্রলোক এবং সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষিত, মার্জিত, সংস্কৃতি মনা এবং একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে তিনি রাজনীতিতে এসেছেন। ফলে আমাদের রাজনীতির যে চিরাচরিত নোংরামি, বদমাইশি, এই বিষয়গুলো আসলে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কখনো যায় না। বিভিন্ন সময় এটিতে মানে আমাদের এই রাজনীতিতে বহু কিংবদন্তি এসেছেন। তারা হয়তো মির্জা ফখরুল সাহেবের চেয়ে অনেক অনেক ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে সফল। কিন্তু মির্জা ফখরুল সাহেব যে নিপাট ভদ্রতা দেখিয়েছেন, শালীনতা দেখিয়েছেন এবং আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে প্রায় ১৫ বছর তিনি যতটা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এটা প্রায় সব মানুষের মনে কষ্ট দিয়েছে। সবাই বলছে যে এরকম একজন ভদ্রলোক, তিনি কি করে ময়লার গাড়ি পোড়াতে যাবেন? তিনি কি করে হত্যা মামলার আসামি হবেন? তিনি কি করে বোমাবাজি করবেন? এই বিষয়গুলো নিয়ে বহুবার কথা হয়েছে। এমনকি আওয়ামী লীগের যারা বড়, বড় নেতা, তোফায়েল সাহেবের মতো নেতা, ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন যে, "দেখো তো তোমার নেত্রী কি কাজ করে?" ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরেন, হ্যান্ডশেক করেন, তারপরে "তোফায়েল ভাই কেমন আছেন?" এসে কথা বলেন। এখন এই যে তাকে এরকম আজে-বাজে মামলা দেওয়ার পরে এই ভদ্রলোকের সঙ্গে মুখ দেখায় কি করে? কথা বলে কি করে? রাজনীতির তো প্রত্যেকটা জায়গাতে একটা সীমাবদ্ধতা আছে। এটা স্বয়ং তোফায়েল ভাই কিন্তু তিনি আমাকে বলেছেন। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুদীর্ঘ নয়। ২ থেকে ৩ বার উনার সঙ্গে আমার বড়জোর দেখা হয়েছে। আর বড়জোর টেলিফোনে ১ বার বা ২ বার কথা হয়েছে। উনাকে নিয়ে, উনার যখন খুব দুঃসময় গেছে তখন উনাকে নিয়ে বেশ একটি কনটেন্ট তৈরি করেছিলাম। উনি যখন জেলে ছিলেন অথবা জেল থেকে বের হয়েছেন। তো বের হয়ে উনি স্বাভাবিক ভদ্রতাবশত আমাকে টেলিফোন করেছিলেন এবং আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। উনি ধন্যবাদ দিয়েছিলেন যে, "রনি ভাই, আপনি" দেখেন ভদ্রলোক মানুষ তো, তিনি ইচ্ছা করলে তুমি, তুমি করে বলতে পারতেন, রনি সাহেব বলতে পারতেন। নট লাইক দ্যাট। জাস্ট লাইক রনি ভাই। আপনি আমাকে অনেক প্রশংসা করেছেন। আমি আপনার এই প্রশংসার উপযুক্ত নই। এই হলো তার ভদ্রতা। এর বাইরে কয়েকটি সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। উনি হাত ধরে বেশ কয়েকবার আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য। কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। কিন্তু তার আকুতি, তার প্রেমময়তা, তার স্নেহশীলতা আমাকে বিমুগ্ধ করেছে সবসময়। ফলে তিনি বা তার পরিবার সবসময় আমার শুভাশিসের মধ্যে। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পেরেছি, দোয়া করেছি তার জন্য, তার সফলতার জন্য সবসময় চেষ্টা করেছি। ফলে তিনি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছেন। বাংলাদেশে যে কয়জন লোক খুশি হয়েছেন সঙ্গতের কারণে, আমি তাদের মধ্যে অন্যতম। আর উনার সঙ্গে আমার যে সম্পর্কটি, এটি কৃতজ্ঞতার সম্পর্ক। আমি এখনো খুব বিস্ময় ভরে কল্পনা করি বা ভাবি যে বিএনপিতে আমি কেন গেলাম? বা বিএনপিতে মির্জা ফখরুল সাহেব যে আমাকে নিলেন, কেন নিলেন? উনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়নি। আমার ধারণা ছিল যে বিএনপির যে অবিসংবাদিত নেতা,
জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, হয়তো তিনি আমাকে পছন্দ করেন। তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন যে, রনি সাহেবকে দল থেকে মনোনয়ন দেন। আমার ঐরকম একটা ধারণা ছিল। কিন্তু এই বছরখানেক আগে আমি যখন জানলাম যে আসলে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। এবং এজন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছিল। এটা আমি সাম্প্রতিক সময়ে জেনেছি। অন্যদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে যখন উনি লন্ডনে ছিলেন, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আমার ১ম উনি আমাকে বিভিন্ন সময় দাওয়াত দিয়েছেন, কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। কেউ খুব সম্মান সহকারে ডাকলে আমি সাধারণত যাই। আবার গিয়ে দেখি যে অনেকে ডাকলেও যাই না। যেখানে দেখা যাচ্ছে যে আমার কোনো লাভ নেই, গেলে সম্মানহানি হবে, লোকজন প্রশ্ন করবে বা বলবে যে আ হয়তো কোনো স্বার্থের জন্য, ধান্দার জন্য, পা চাটার জন্য সেখানে গেছে। এজন্য ক্ষমতা যেখানে আছে, আমি আমার জীবনে মানে এখন থেকে নয়, আমি এই শহরে দীর্ঘদিন ধরে আছি। যেখানে ক্ষমতা আছে কখনো কোনো ক্ষমতার বলয়ে কখনো যাইনি। অনেকে হয়তো দেখা যাচ্ছে মেহমান হয়ে আমার অফিসে এসেছেন, বাসায় গিয়েছেন। আমি সাধ্যমতো তাদেরকে আপ্যায়ন করেছি, সম্মান করেছি। কিন্তু কোনো নেতার বাসায়, কোনো মন্ত্রী এমপির বাসায় আমি গিয়েছি এরকম আমার মনে পড়ে না। তো এরকম একটা অবস্থা। তো সেই কারণে তারেক রহমান সাহেবের সঙ্গে অনেকে গিয়ে লন্ডনে দেখা করেছেন। আমি কখনো সেই কাজটি মানে করা তো দূরের কথা, আমার মাথায় আসেনি। এরপর উনি দেশে এসেছেন, অনেকে তার সঙ্গে দেখা করেছেন। অনেকে তাকে টেলিফোন করে তার সাথে কথা বলেন। আমি জীবনেই কখনো এই কাজটি করিনি। বরং উনি যখন মনে করেছেন যে আমার সাথে কথা বলার দরকার, উনি সরাসরি টেলিফোন করেছেন, Skype তে কথা বলেছেন কিংবা ধরুন উনার অফিসে উনি সাত্তার সাহেব উনার যে এখন প্রিন্সিপাল সেক্রেটারি, তার মাধ্যমে টেলিফোন করে সেই অফিসে নিয়েছেন। দীর্ঘ সময় কথাবার্তা বলেছি। কিন্তু ১ম যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকারে তিনি প্রশ্ন করেছিলেন যে, "রনি ভাই আপনি" জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে, "রনি ভাই আপনি আওয়ামী লীগে তো ভালো ছিলেন। তো সেটা ছেড়ে কেন এখানে এলেন?" মানে I was surprised যে আমি তো এখানে আসিনি। ইভেন আমি আওয়ামী লীগ থেকে এসে বিএনপির কোনো মনোনয়নপত্রও কিনিনি। বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং এখন এটা আমার কাছে একটা বিস্ময়কর যে আমাকে কেন দেওয়া হলো মনোনয়ন? তো এনিওয়ে পরবর্তীতে যখন আমি জানলাম যে না, এটা মির্জা ফখরুল সাহেবই দিয়েছেন। হয়তো তিনি নিজে দিয়েছেন তার ক্ষমতা বলে, অথবা বেগম জিয়া তাকে পরামর্শ দিয়েছেন বা বলেছেন। আমি যতটা শুনেছি বেগম জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এটা আবার আমি শুনেছি সেই রানুর কাছ থেকে। এখন যে সংসদ সদস্য রানু আছেন, তারপরে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া একাধিকবার বলছে যে, "তোমার ওই বন্ধুটা অনেক ভালো, তাকে একটু নিয়ে এসো একদিন বেড়ানোর জন্য।" এরপর উনার একসময় প্রাইভেট সেক্রেটারি ছিলেন জনাব মোসাদ্দেক আলী ফালু। তার কাছেও শুনেছি ফালু সাহেবের কাছে তিনি বলেছিলেন যে, আম "রনিকে একদিন নিয়ে আসো।" ফালু সাহেব আমাকে বলেছেন। আমি বললাম যে, "না, আমি এখন যেহেতু আওয়ামী লীগ করি, উনার সঙ্গে যদি আমি দেখা করতে যাই, এটা জানাজানি হলে আমার যে মোরাল ক্যারেজটা থাকবে না।" ইভেন আমি যতদিন ১৮ সনের আগ পর্যন্ত আমি কখনো তারেক রহমান সাহেবের সঙ্গেও কথা বলিনি। আমাকে একদিন মুশফিক ফজল আনসারী, উনি এখন যে রাষ্ট্রদূত, উনার সঙ্গে একটা টক শো করলাম। তো উনি বললেন যে, "লিডারের সাথে কথা বলবেন?" তা আমি বললাম যে, "না রে ভাই, কথা বলব না।" কেননা আমি এখন আওয়ামী লীগে থেকে মানে নিজের থেকে আমি তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে যেভাবে কথা বলতে পারছি, আমি যদি উনার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকে, তাহলে আমি মোরালি দুর্বল হয়ে যাব। ফলে আমি কথা বলব না। তো আমি সেভাবে কথা বলিনি। তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ওরকম কোনো যোগাযোগ ছিল না, তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু যখন মনোনয়ন পেলাম, তারপরে আ জানলাম যে আ এখানে আসলে মির্জা ফখরুল সাহেবই উদ্যোগী হয়ে মনোনয়নটা দিয়েছেন। আর উনার মির্জা ফখরুল সাহেবের যে কয়েকজন শুভার্থী রয়েছেন, আপনজন রয়েছেন, তারা প্রায় অনেকে আমাকে বলেছেন যে, "না, স্যার আপনাকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব শ্রদ্ধা করেন এবং ভালোবাসা এমন একটা ওয়েভ যে আপনি যখন কাউকে ভালোবাসবেন, তার পিছে ঘুরঘুর করার দরকার নেই। আ তার কাছে বলার দরকার নেই। আপনি দূর থেকে কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা আল্লাহ আসলে পৌঁছায় দেয়।" তো সেই অর্থে মির্জা ফখরুল সাহেবের বাসায় আমার কখনো যাওয়া হয়নি। আমি জীবনে কখনো তাকে ওভার টেলিফোনে কথা বলিনি। তিনি শুধুমাত্র একদিন টেলিফোনে আমার সঙ্গে আ কথা বলেছেন খুব অল্প সময়ের জন্য। ২-৩ টা সভা সমিতি সেমিনারের পাশাপাশি আমরা কথা বলেছি অল্প সময়ের জন্য। আরেকবার গয়েশ্বর চন্দ্র রায় উনার বাসায় আমি দাওয়াত পেয়েছিলাম।
আমার স্ত্রী সহ। ওখানে মির্জা ফখরুল সাহেব ছিলেন। ওখানে আমাদের বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা হলো এবং ঐদিনই আমার ১ম সালাউদ্দিন সাহেবের সঙ্গে দেখা হলো। তো সেই মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন এবং কাঁদছেন। এখন সেই কান্নাটা রাষ্ট্রপতি পদে উনার যে অভিষেক, এই কারণে তিনি কেঁদেছেন? নাকি এই দলের মধ্যে পদপদবী থাকা সত্ত্বেও নেপথ্যের বিভিন্ন শক্তি দ্বারা তিনি বিভিন্ন সময় যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সেই কষ্টের যে বেদনা, সেই বেদনা তাকে এই জীবন সাহানে এসে অশ্রুসিক্ত করলো কিনা? ২ নম্বর হলো যে তার রাজনীতি, তিনি রাষ্ট্রপতি হিসেবে যাচ্ছেন, এটা শেষ হয়ে গেল। রাজনীতি এখানে স্টপ হয়ে গেল। হি ক্যানট গেট ব্যাক। এখন একটি দলকে ভারপ্রাপ্ত মহাসচিব রূপে, তারপরে মহাসচিব রূপে, এরপরে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী রূপে তিনি যে সম্মানটুকু দল থেকে, সরকার থেকে, রাষ্ট্র থেকে পাওয়ার কথা ছিল, আমরা সবাই জানি তিনি সেটা পাননি। তিনি কার্যত পূর্ণমন্ত্রী, এলজিআরডি মিনিস্টার, কিন্তু তার মন্ত্রণালয়ে তিনি মূলত একেবারেই ক্ষমতাহীন একজন ব্যক্তি ছিলেন। তো সেই ক্ষমতাহীন একজন ব্যক্তি, ক্ষমতার একটি চেয়ার যেখানে কোনো ক্ষমতা ছিল না, কোনো সার্কিট ছিল না, ক্ষমতার সব সার্কিটগুলো খুলে নেওয়া হয়েছিল, ক্ষমতার সমস্ত সুইচগুলো, লাইনগুলো খুলে জাস্ট ইট ওয়াজ এ, আপনি ধরেন একটা গাড়ি, আপনি বসে আছেন, ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু নাই। তো ওইভাবে তিনি মন্ত্রণালয়ের চেয়ারটিতে ছিলেন। তো সেই চেয়ারটা ছেড়ে তিনি বঙ্গভবনের চেয়ারে যাচ্ছেন। ফলে তার এই কান্না, এটি স্বাভাবিক কান্না নয়, ব্যর্থবোধক কান্না, এটি প্রাপ্তির কান্না নয়। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বিএনপির মতো একটা বড় দল, তারা তাদের দলের অসংখ্য এরকম যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, সবাইকে তো পদপদবি দেওয়া যায় না, কিন্তু সম্মান তো দেওয়া যায়, কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, তাদেরকে স্বীকৃতি দেওয়া যায়, বিভিন্ন কাজের স্বীকৃতি দেওয়া যায়। তো সেই স্বীকৃতির যে জায়গাগুলো, সেগুলো আশা করি যে বাকি জীবনে যতদিন এই সরকার ক্ষমতায় আছে, যতদিন মির্জা ফখরুল সাহেব জীবিত আছেন, ততদিন তার দল থেকে তিনি সেটা পাবেন। আমি মির্জা ফখরুল সাহেবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।